বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং সংসদ সদস্য থাকাকালীন তিনি একাধিক মন্ত্রণালয়ের সংসদ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এবং আমার ডানে রয়েছেন মুফতি মুজিবুর রহমান কাশেমি, তিনি চেয়ারম্যান হেফাজতে উলামা ইসলাম এবং ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান এবং 12 দলীয় জোটেরও একজন নেতা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মুফতি কাশেমি, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রথম জিজ্ঞাসা সেটি হচ্ছে যে অনেকেই আশঙ্কা করছেন যে বাংলাদেশ এক ধরনের উগ্রবাদের দিকে যাত্রা শুরু করেছে, বা আশঙ্কাটা অনেকের মধ্যেই আছে, ধর্মীয় উগ্রবাদ বিশেষ করে। এখানে মৌলবাদী সংগঠন হিসেবে যারা পরিচিত, বিশেষ করে সবাই, আমি ট্র্যাডিশনাল ইসলামের কথা বলছি না, পলিটিক্যাল ইসলাম, বা যারা তারা মোটামুটিভাবে ঐক্যবদ্ধ হওয়া এবং বাংলাদেশকে একটা ভিন্ন ধরনের ডিরেকশনে নিয়ে যাবারও চেষ্টা করছে। আশঙ্কা, একমত হতে হবে, নট নেসেসারি। এমনকি আমি সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন এবং আপনার দলের মহাসচিব একাধিকবার তার বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেছেন। আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশে এই আশঙ্কা কেন? কারণ অগাস্টের আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থানের লক্ষ্য একটা ছিল, সেই লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু আকাঙ্ক্ষা যদি ধরেন আপনি গত 15, 16, 17 বছরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, বা সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই 54 বছরে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সবটা পূরিত হয়েছে, হয়নি, পূরিত হয়েছে বলাও যাবে না, কিন্তু আকাঙ্ক্ষাটা, স্বপ্নটা তো একরকম ছিল, সেখান থেকে এটা অনেক বড় বিচ্যুতি কিনা? বিশেষত স্বাগত হোসেন বকুল। ধন্যবাদ আপনাকে জলিল সাহেব। আসলে আমরা একটা বিশাল, যেটাকে হাই হোপ বলা হয়, অনেক হাই হোপ নিয়ে 1971 সনে আমরা আমাদের এই দেশটাকে, আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। একটা সুন্দর সমাজ ব্যবস্থা, ন্যায় ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়া, গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে একটা দেশকে সুন্দরভাবে গড়ে নেওয়া হয়েছিল আমাদের তখনকার সেই যৌবনের প্রতিজ্ঞা। রাজনৈতিক দল কতটুকু করবে বা না করবে আমরা কিন্তু ওইটা ভাবিনি, বাট আমাদের অন্তরের ভিতরে একটাই অনুভূতি ছিল, একটা ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ হবে আমাদের সামনে। আসলে স্বাধীনতার বিপ্লবোত্তর সেই টাইমগুলি পার হওয়ার পরেও যখন আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, বরঞ্চ তার বিপরীতধর্মী একদলীয় শাসনতন্ত্রের দিকে অনাচার, অত্যাচার সীমাহীনভাবে এগিয়ে চলছিল, আমরা অবশ্যই তখন ফ্রাস্ট্রেটেড ছিলাম। ফ্রাস্ট্রেশন নিয়ে নিতে আজকের অবস্থানে আমরা এসে পৌঁছেছি। আজকে দেখেন বাংলাদেশে সকল মানুষের অংশগ্রহণে এই জুলাই 36 একটা বিপ্লব হলো দেশে, ছাত্র জনতার একটা বিপ্লব, অনেক রক্ত ঝরেছে। এই বিপ্লবের একটা মাত্রা, আমি বলবো একটা অনেক উঁচু মাত্রার একটা, এটার ভিতরে একটা মানে ধ্যান ধারণা, গুরুত্ব, সব দিক যদি আমরা বিবেচনা করি, এটা অনেকগুলি চিন্তাধারার মিশ্রণে একটা বিপ্লব হয়েছে। যেই বিপ্লব আমরা যদি বলি যে এই বিপ্লবটা আরও মানে অনেক বেশি রক্তক্ষরণ হতে পারত যদি আমরা রুশ বিপ্লবে সেনাবাহিনীর যেই ভূমিকা ছিল, আমরা যদি আমাদের দেশে ওয়াকরুজ্জামান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর যদি সেই একই রোল যদি আমরা এই বিপ্লবে না দেখতাম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, বা 5 তারিখে যখন ফ্যাসিস্টের নেত্রী শেখ হাসিনা যখন পলায়ে যায়, তখনও যদি ওনাদের সেই জনতার কাতারে এসে সামিল হওয়া রুশ বিপ্লবের মতো না দেখতাম, তাহলে হয়তো বাংলাদেশের ইতিহাস আরও খারাপ হতে পারত, রক্তাক্ত ইতিহাস আরও হতে পারত। যাক, আমরা একটা বিশাল আশা নিয়ে এই বিপ্লবটা হয়েছে, যুব সমাজ, ছাত্র ছাত্রী, ইয়ুথ, বয়স্ক যারা আমরা সবাই আছি, সবাই মিলে যে বাংলাদেশ একটা নতুন সুন্দর সাবলীল প্রগতিশীল একটা রাজনীতির দিকে এগিয়ে যাবে, আমরা সব কিছু সুন্দরভাবে করব। কিন্তু আসলে যতই দিন যাচ্ছে, এটা আমি পার্সোনাল বলতেছি কথাগুলি, ততই ফ্রাস্ট্রেটেড হচ্ছে। যেটা বলছেন উগ্রবাদের কথা, আমি বলবো যে কোনো রকম জিনিসকে যেন, কোনো সংখ্যাকে যেন উড়ায় দেওয়া যাচ্ছে না, আমরা এমন একটা পরিস্থিতিতে পড়ছি। কেউ যেন আমাদের সঠিকভাবে হাল ধরতেছে না। জলিল সাহেব, আসলে
খুবই ব্যথিত হই যখন কথাগুলি বলি যে আমরা একটা মানে নির্বাচন যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলেছেন জনগণ যদি নির্বাচনমুখী হয় কোনো শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমি কিন্তু ওনার সাথে একমত হতে পারি না। জনগণ 2018-তে নির্বাচনমুখী আমরা ছিলাম, আমিও একজন ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু সেই নির্বাচন কিন্তু আমরা করতে পারি নাই। দেশ নির্বাচন করতে পারে নাই, রাতের ভোটগুলি, দিনের ভোটগুলি রাতে শুধু দিয়ে দিয়েছে। সরকারকে এমন পরিস্থিতি করতে হবে যাতে এই কথাই না বলতে হয়। সরকার এই নির্বাচনটাকে সাকসেসফুল করার জন্য আরেকটা জিনিস আমি জানি না আমি বললে সঠিক হবে কিনা, জাতীয় নির্বাচনের আগে দেশে কোনো নির্বাচন হওয়া সঠিক হচ্ছে না, কারণ এখানে মাস পিপল জড়িত। এখানে জাতীয় সংসদ নির্বাচনটা করার জন্য আমি মনে করি যেই বর্তমান রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি মনে করি এখন পর্যন্ত একটা নির্বাচন সুন্দরভাবে সরকার করতে পারবে আমার বিশ্বাস হচ্ছে না। এটা সর্দার সাখাওয়াত হোসেন বকুল হিসাবে আমি বলছি, আমার বিশ্বাস হচ্ছে না পারবে। নির্বাচনটাকে বর্তমান পুলিশদের, আমাদের প্রশাসনের যে অবস্থা, এখানে এখনও ফেসিবাদের দোষরা রয়ে গেছে। এখনো আপনার দলের নেতৃবৃন্দ এটাও বলছেন যে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আমি আসতেছি, এই আছে ফেসিবাদের একটা বিশাল ষড়যন্ত্র এখনো ভিতরে আছে। এই তো খবর আসে যে আজকে ওই বিপ্লব হবে, কালকে ওই বিপ্লব হবে, আমলাদের ভিতরে নানান রকম কথা আছে। এই আমলাদেরকে তো নির্বাচনটা ডিল করতে হবে, এই পুলিশকে ডিল করতে হবে। এই পুলিশগুলি তো মিশ্রণ, অনেকগুলি রাজনৈতিক মতাদর্শের পুলিশ। সেইখানে সেনাবাহিনীকে আপনি কিভাবে রাখতেছেন? আইন শৃঙ্খলা বাহিনীতে সেনাবাহিনীকে আপনি রূপান্তর করতেছেন, দেখলাম নির্বাচন কমিশন বলতেছেন। বাট হোয়াট উড বি দেয়ার পাওয়ার ইন দ্য ইলেকশন ফিল্ড? অ্যাকচুয়ালি এই নির্বাচনটাকে যদি সার্থক করে তুলে আনতে হয় গভর্নমেন্টের, তাহলে এই A to Z নির্বাচনী কার্যক্রমে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে সম্পৃক্ত করতে হবে। নতুবা ইন নো ওয়ে ইট ইজ পসিবল বাই দ্য গভর্নমেন্ট টু হ্যান্ডেল দিস ইলেকশন বাই দিস গ্রুপ অফ পুলিশ অ্যান্ড দিস গ্রুপ অফ সিভিল ব্যুরোক্রেটস। আমি কিন্তু তাদেরকে দোষতেছি না। সামাজিক পরিস্থিতি এমন একটা বলয়ের সৃষ্টি করেছে যে এর ভিতরে কোথাও মব হয়, পুলিশ আগের মতো রোল প্লে করতে পারবে না, ডিসি সাহেব আগের মতো রোল প্লে করতে পারবে না। আমি শুধু ওদেরকে দোষলে তো হবে না, এখানে সীমাবদ্ধতা সমাজে আমাদের বর্তমানে রয়ে গেছে, এগুলি এখনও কাটায় ওঠা যায় না। এখনও আমাদেরই রাজনীতিবিদদের দ্বিধাদ্বন্দ্ব ভাবগুলি যায় না, তারা কোন দিকে যাবে। আমরা ইলেকশন এক গ্রুপ চাই, এক গ্রুপ চাই না, তারা কার দিকে যাবে ইলেকশন করতে। এই জিনিসগুলিকে খুব কঠিন হস্তে করতে হবে। আমি জানি না আমাদের ডক্টর ইউনূস সাহেব, ওনার ভিতরে কী চিন্তা আছে এটাও আসলে বুঝতেছি না। এটাও উনি নির্বাচনের পক্ষে কথা বলতেছেন, বাট নির্বাচনটাকে সুষ্ঠুভাবে ঘরে তুলে আনার জন্য যে হুমকি ধামকি এখন থেকে করা উচিত, ওইটা অ্যাবসেন্ট দেখতেছি। এখনও মানুষ আস্থা পাচ্ছে না যে নির্বাচনটা করবে। আর ওইখানে পৃথিবীর সকল দেশে কিন্তু কোনো না কোনো শক্তি মাথা চাড়া দেয়। এই যে উগ্রবাদের কথা বলতেছেন, আমাদের দেশে তো উগ্রবাদ কয়েকবার মাথা চাড়া দিয়েছেন। উগ্রবাদ আমি উড়াই দেব না এই সম্ভাবনাকে। তো এখানে উগ্রবাদ মানে মানে কি বলবো, আমি দেখতে পাচ্ছি উগ্রবাদ শুধু, আমি যদি শুধু কথাটাকে ফান্ডামেন্টালিজম বলি আমি বোধহয় একটু ভুল করব। কারণ আমি দেখছি যারা একেবারেই ইসলাম ধর্মের ধারে কাছেও নাই, তারাও দেখছি কথাবার্তার মধ্যে অত্যন্ত উগ্র নীতি অবলম্বন, তারাই বেশি উস্কাচ্ছে। সত্যি কথা যে বেশি উস্কাচ্ছে। কাজে দেশটা কোন দিকে যাবে পরবর্তীতে বলবো। হুজুরের কথা একটু শুনে অনেক জ্ঞানী মানুষ ওনারা। হ্যাঁ, থ্যাংক ইউ। মিস্টার মুজিবুর রহমান কাশিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আমার ভাই জিল্লুর রহমান সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে চ্যানেল আয়ের মাধ্যমে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার। আমার এমপি সাহেব সাবেক যিনি বললেন যে উগ্রবাদ, আসলে এটা আমাদের দেশে কোরআন ও সুন্নাহের শিক্ষার অভাব আছে অনেকের। কোরআন ও সুন্নাহের সঠিক জ্ঞানের অভাব আছে, সঠিক চর্চার অভাব আছে, যার কারণে এইগুলো তারা বলে। এবং আল্লাহর বই, যেহেতু কোরআন ও সুন্নাহের সঠিক জ্ঞান নাই, এলেম নাই, এই জন্যই তাদের ভিতরে সঠিক আল্লাহর ভয় নাই। যাদের ভিতরে কোরআন ও সুন্নাহের সঠিক জ্ঞান আছে, আল্লাহর ভয় থাকবে। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো উগ্রতার দিকে যাবে না, উগ্রবাদের দিকে যাবে না। আর চক্রান্ত, ষড়যন্ত্র, ষড়তিকা, এই যে বিগত 16 বছর যাবৎ বিগত সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, এই বিগত 16 বছর যাবৎ যারা মাঠে ছিলেন তাদের বিরুদ্ধে তারা যে গুম খুন করছেন এবং অসংখ্য নিরহ মানুষকে হত্যা করছে, পুরুষ নারী
ছেলে মেয়ে তারা নির্যাতিত মাজলুম, তাদের আল্লাহ সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে বলছেন, যারা অন্যায়ভাবে নির্যাতিত নিহত হয়েছেন, অন্যায় করা হয়েছে যাদের উপরে। আয়াতটা যদি আপনি অনুমতি দেন আমি আয়াতটা উচ্চারণ করব। অমাং কুতিলা মাজলুমাং ফাকাদ জাআলনাহু লিওয়ালিয়্যিহি ফালা ইউসরিফ ফিল কাতলি ইন্নাহু কানা মানসুরা। অমাং কুতিলা মাজলুমান, বিগত 16 বছর যাবৎ বিএনপির কতগুলো লোক গুমের শিকার হয়েছেন, কতগুলো নেতা নেত্রীর উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে। মোট কথা এই আয়াতের সারমর্ম হইল যে যেই দলের বা যেই পার্টির নেতা নেত্রী অন্যায়ভাবে নির্যাতিত হবে, তাদেরকে নিহত করা হবে, তাদের প্রতি অন্যায় অপরাধ করা হবে, ওই জাতি অচিরেই দেশের শাসন করবে। যেমন যেই শাসনটা এখন পাইতাছি, বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সকল ছেলেরা ছিলেন, আমার ভাইয়েরা, ছাত্ররা, তাদের যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 4 আগস্ট রাত্রে যে একটা বলেছিলেন যে 5 মার্চ ঢাকা টু লং মার্চ, 5 আগস্ট এই ডাকে কই সব জমায়েত হইয়া আল্লাহর রহমতে, এটা বোধ আল্লাহর একটা ইশারা ইঙ্গিত। আর সবগুলোর আমি দিব সেনাবাহিনীকে। সেনাবাহিনী যদি শক্ত ভূমিকা না নিতেন তা আমরা কল্পনার বাহিরে ছিল যে এই সরকারকে সরানো যাবে না। যেইভাবে তারা মজা পাইয়া গেছে, দেশের মানে ক্ষমতার লোভ, অন্যায় অপরাধ কইরা যে অন্যায় অপরাধের মধ্যে তারা যে মজা পাইছে, লুটপাট করে, তারা সহজে ছাড়বে না। এটা আল্লাহর ইশারা ইঙ্গিত। আমি 3 তারিখও বলছি, আমার ইয়ার মধ্যে আছে ফেসবুকে, যে আল্লাহ যখন ধরবে। গতকাল আপনাদের একটা আলোচনা আমি শুনছিলাম, কোনো এক বদরুক বলছিল টকশোতে যে বঙ্গবন্ধুকে যেভাবে মারা হয়েছে, কেন মারলো? বঙ্গবন্ধু এক করতে গিয়েছিলেন কোনো একটা সালিশে, কয়েক নেতারে মিলাইতে চাইছিল, সে নিহত হয়েছে। জিয়াউর রহমান সাহেব গেছিলেন চট্টগ্রাম মতানৈক্য দূর করার জন্য, এক করার জন্য, কয়েক নেতারে, এটা শুনছি গতকাল, আল্লাহর দরবারে চলে গেছে। তা আমার কথা হইল, এই যে ছেলেরা, তারা তো এককভাবে এই সফলতা অর্জন করে নাই, ভিত্তি তৈরি করছে কোন ওই বিএনপি এবং তার সাথে যে শরিক দলেরা ছিল, সবাই সম্মিলিতভাবে বিগত 16 বছর যাবৎ আন্দোলন, এটা আন্দোলনের ফসল আমি বলবো। এবং লাস্ট এই ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনের এই 5 আগস্ট আর সেনাবাহিনীর ভূমিকা এখানে অনেক বেশি। তারা অন্যান্য দেশে যেরকমভাবে শান্তির জন্য কাজ করতেছেন, এই সেনাবাহিনী যদি এই ভূমিকা না নিতেন তো এটা অন্য কিছু হইতে পারত। তবে অগ্রতা, আমিও কিছু, আমার কাছেও মনে সন্দেহ হয় যে বহির্বিশ্বের থেকে কিছু ইন্ধন আছে, মানে ধর্মকে ব্যবহার করে দুর্বল পয়েন্ট। ধর্ম, আমাদের বাংলাদেশের মানুষকে বেশিরভাগ ধর্মপ্রিয় এবং আল্লাহ বিরু, সহজে বুঝে আসে। আলেম ওলামাদের খুব ভক্ত, খুব বেশিরভাগ, এদেরকে ব্যবহার করার চেষ্টা তো আছে, চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আপনি ফিল করছেন। হ্যাঁ, নবীজির আমলে ছিল। আল্লাহ রাসূলকে ষড়যন্ত্রকে বই করতেন। ষড়যন্ত্র, শয়তান তো আছে ষড়যন্ত্রের জন্য, ভালো কাজের বিরুদ্ধে শয়তান সর্বদা লেগে আছে। এই ষড়যন্ত্র থাকবে, এই ষড়যন্ত্র থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করি, এই যে যারা আপনারা আলেম ওলামা বা ধর্মটাকে ঠিকঠাকভাবে বোঝার চেষ্টা করছেন, তারা কেন এগুলোর বিষয়ে সোচ্চার হচ্ছেন না বা কথা বলছেন না? যে ধর্মের নামে উগ্রতা, অশ্লীলতা, অশালীন কথাবার্তা, নানা ষড়যন্ত্র যে হচ্ছে, এগুলোর বিষয়ে আপনাদেরই তো বেশি সোচ্চার হলে মানুষ তো বেশি বিশ্বাস করবে। এখন আমি তো জানি, আমার জানা মতে প্রত্যেক জুমাতে মসজিদের খতিবগণ বলতেছেন, আমিও কয়েকটা মসজিদে একাধিকবার জুমা পড়াইছি, লেগে আসি কতগুলো মাদ্রাসা, আমি জানি এরা বলতেছেন, ওইভাবে বলে না, আপনারা যেভাবে টকশোতে কন বা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলবে না, কিন্তু তাদের প্রোগ্রামে এগুলো তারা বলে, তাদের প্রোগ্রামে তারা বলে যেতেছে এই উগ্রতা ইসলাম
গ্রহণ করে না, অগ্রতা ইসলাম পছন্দ করে না, তারা বলতেছেন। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ যত কিছুই হোক কোনো কাজে হবে না ইনশাআল্লাহ। আমাদের দেশ এখনও সঠিক পথে আছে। আর ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে যেহেতু উনি অনেক বুজুর্গ, শ্রদ্ধেয় মানুষ, বয়স হয়েছে 85 বছর বয়স, ওনাকে যারা পরিচালনা করে তারা কেমন, ওনারা তো বুঝলাম এই বয়সে আমরাই তো ভুলে যাই উনি স্মরণ কীভাবে কী করে। ওনারা যারা পরিচালনা করে তাদেরকে আরও সোচ্চার হইতে হবে, সতর্ক হইতে হবে। সো নির্বাচন দেখেন আপনি, আমি এই পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেনা প্রধানের বক্তব্য যেভাবে উনি বলেছিলেন 18 মাস পরে নির্বাচন হবে, আমি আশাবাদী ইনশাআল্লাহ নির্বাচন হবে। আর আমাদের দেশের প্রতি আল্লাহর সাহায্য আছে। কেন আছে আমি বলি। আমার জানা মতে গোটা বাংলাদেশে এমনও কিছু মহিলারা আছে, নারীরা আছে, তারা অতি সৎ হালাল উপার্জন তারা উপভোগ করে, তারা কাঁদে। আল্লাহর ওলিরও আছে, আলেম ওলামারও আছে, তারা রাত্রেবেলা তাহাজ্জুদের সময় এই দেশের জন্য কাঁদে, এই দেশকে যেন চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করে। ইনশাআল্লাহ আমি আশাবাদী নির্বাচন হবে ইনশাআল্লাহ। জি, মিস্টার সাদ্দাত শাখাওয়াত হোসেন বকুল, একটু জাস্ট উনি যেহেতু ঐক্যের প্রসঙ্গটা টেনেছেন, আমরা দেখছি জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন নানান সাংবিধানিক ইস্যু, এর বাইরেও অন্যান্য অনেকগুলো ইস্যুতে, কিন্তু 2 মাসের প্রায় বহু বৈঠকের পরে এখন মনে হচ্ছে যে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হবার পথে। তো আপনি কি দেখেন, এবং এই জায়গাটাতে আসলে যে ড্রাফট, সেই ড্রাফটকে নিয়েও আমরা দেখছি যে বিএনপি একভাবে বলছে, জামাত এনসিপি আরেকভাবে বলছে, অন্যান্য রাজনৈতিক দল আরেকভাবে বলছে। আপনার কাছে কি মনে হয়? জেঠু সাহেব, আমি আসলে অনেক টক শো আপনার এখানে করেছি, অনেকখানে যাই, অনেক কথা অনেক সময় বলেছি, কিন্তু এখন কেন জানি বাকরুদ্ধ হয়ে যাচ্ছে। আপনি যেভাবে দেখেন না কেন, আপনার মতো চৌকস লোক যদি বাকরুদ্ধ হয়ে যায়, না বাকরুদ্ধ হয়ে যায়, মানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি আমাদের উচিত করা, এগুলি যেন রিকনসাইল করতে পারতেছি না। এই যে আপনি যে কথাটা বললেন যে ঐকমত্য কমিশন, আদৌ কি ঐকমত্য করার উদ্দেশ্যে সবাই যাচ্ছে ঐকমত্য করতে? কথাবার্তা যা দেখেন, যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন দেয়ার আর সামথিং বিহাইন্ড দ্য সিন, যেটা আমাদেরকে একটা ঐকমত্যে পৌঁছতে দিবে না। দেয়ার ইজ দ্য কনস্পিরেসি। ওইখানে আমাদের মধ্যে উগ্রবাদ ওয়ার্ক করে। উগ্রবাদ বলতে এখানে আমি জানি না, আমি শুধু মানে ফান্ডামেন্টালিজম দিয়ে উগ্রবাদ মিন করতেছি না, চিন্তাধারার উগ্রবাদ একটা দেখছি। আমি এটা এক সুতাতে যাব না, হাঁটবো না, মব উগ্রতা। তো আমি কিন্তু সেই রিকনসাইল্ড ম্যানার, রিকনসাইল্ড কথাবার্তা আমি কারো মুখে, অনেকের মুখে দেখতেছি না। যেমন ধরেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বা আমাদের মহাসচিব সাহেব যে কথাগুলি জাতির সামনে থ্রো করতেছে, প্রত্যেকটা কিন্তু ভেরি লো প্রোফাইল, মিনিংফুল, বাট খুব লো ভয়েসে কথাবার্তা, কোথাও কিন্তু কাট করতে ফেলতেছে না যে এই না হলে হবেই না। এটা অপশান রাখতেছেন যে যাতে একটা ঐক্যমতে পৌঁছা যায়, যাতে দেশে একটা সুন্দর নির্বাচন হয়ে গণতন্ত্রকে যাতে ফিরে এনে যায়। গণতান্ত্রিক প্র্যাকটিস যখন শুরু হবে, এভরিবডি ইজ হোপফুল যে আমাদের দেশটা একটা খাদের কিনার থেকে একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো, ইফ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিসে স্টার্টস বাই এ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য যেসব কথাবার্তা আসতেছে, আমার কেন জানি মনে হয় না যে ইলেকশনটা করার জন্য আমরা সবাই এক দড়িতে, এক রশিতে উঠতে পেরেছি বলে আমার মনে হয় না, এক মনোভাব পোষণ করে বলে আমার মনে হয় না। এটা ভিন্নধর্মী চিন্তাধারা এখানে আছে, সেইখানে মনে হয় কি জানি উগ্রবাদের একটা লেলিহান শিখা যেন আমরা অদৃশ্য থেকে দেখতে পাচ্ছি, বা সবাই মনে করে সেই জিনিস। এখন কতগুলো ইস্যু নিয়ে, যেমন ধরেন পিআর নিয়ে একটা, আমি এখানে আসতেছি। দেখেন এখানে পিআরের বিষয়টা, মাত্র ইলেকশন আজকে এটা অগাস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারিতে ইলেকশন, হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকে মানে আপনার শিডিউল দিতে হবে। দেখেন আমাদের মানুষ এটা উগ্রত। কালকে একটা টক শো শুনলাম, একজন বিজ্ঞ মানুষ, সাবেক এমপি, উনি বলতেছেন কি যে শিডিউলটা দেওয়ার সাথে সাথে যমুনার ব্রিজের উপর থেকে গাড়ি সহ ফেলে দিবে, আপনি যাবেন নমিনেশন পেপার নিয়ে যেতে পারবেন না। এটা একটা উগ্র কথা, এটা একটা উগ্রতা। আপনি নমিনেশন পেপার নিয়ে রাস্তায় নামতে পারবেন না, মেরে ফেলবে। শিক্ষিত মানুষ যদি জাতিকে এরকম নেগেটিভ কথাবার্তা শোনায়, এরকম যদি হুঙ্কার শোনায়, তা আমরা কীভাবে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো? আমরা তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। এই যে পিআর, ইট ইজ নট এ প্র্যাকটিসড থিং ইন আওয়ার কান্ট্রি। এটাতে তো আমরা একটা ফেসিজম থেকে আমরা মুক্তি পেয়েছি অনেক আন্দোলন করে, অনেক রক্তের বিনিময়, এবং সর্বশেষ আমাদের সেনাবাহিনীর
অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়াতে এবং জনগণের কাতারে এসে নামার কারণে আমরা একটা সুন্দর বাংলাদেশে উঠে দাঁড়াতে পেরেছি। মানে আপনি যদি একটা পিআর সিস্টেমে নির্বাচন হয়, জনগণ তার পছন্দের মানুষকে তো নির্বাচিত করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে তো রাজনৈতিক দলগুলো আরও ফেসিজমের সৃষ্টি হবে। সারা বছর রাজনীতি করবো, বকুল সাহেব বা জিল্লুর সাহেব আইনা বসাই দেবো হুজুরে আমার সিটে, বা হুজুরে এখানে আমার আইনা বসাই দিবে। পিপল মাইট নট লাইক মি। এটা তো আরেকটা ফেসিজম। সেখানে তো কোনো কর্তৃত্বই থাকবে না জনগণের পছন্দের, কর্তৃত্বই থাকবে না জনগণের কোন মানুষটাকে ভালোবাসে তার। সেখানে কর্তা যিনি দলের, উনি যা করবেন সেইটাই হবে। ওইটা আরেকটা ডিক্টেটরশিপকে সৃষ্টি করবে এবং দ্যাট উইল নট বি এ গুড এক্সপিরিয়েন্স ফর আওয়ার নেশন। এটা কেন করা হচ্ছে? আমি তো মনে করি সহ্য হচ্ছে না যে আমি হয়তো এই নির্বাচনে আমি ক্ষমতায় যাব না, এই জন্য পিআর সিস্টেম হলে কেউই ভালো হবে না। সেখানে তো একটা ইনস্টেবল গভর্নমেন্ট হবে। একটা পিআর যদি নির্বাচন হয়, একটা ইনস্টেবল গভর্নমেন্ট হবে। সেখানে তো ব্যক্তির প্রয়োজন পড়বে না, মার্কা। একটা মনে করেন 40, 50, 60 এরকম যদি সিট পায়, দ্যাট উইল বি ভেরি ইনস্টেবল গভর্নমেন্ট লাইক নেপাল অ্যান্ড আদার কান্ট্রিজ অলসো। দ্যাট উইল নট গিভ এনি গুড ফ্রুট টু দ্য নেশন। আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে একটা স্টেবল গভর্নমেন্টের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাটাকে শুরু করতে যাই, ওইটাই ব্যাহত হবে। এবং এই নির্বাচন যদি এবার ব্যাহত হয়, জিল্লুর সাহেব, আমাদের দেশে ভাগ্যে কী আছে আল্লাহ পাকই জানেন। তার মধ্যে অনেকগুলি ইস্যুজ এর ভিতরে না রাষ্ট্রের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। যেমন ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, অনেকগুলি ইলেকশন শুরু হয়ে গেছে। এই মানে জ্বলন্ত পেন্ডুলামের মধ্যে আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাতে জ্বলতেছে ভিতরে, এই টাইমে হাতুড়ি নিয়ে এখানে আরেকটা স্টুডেন্ট ফ্রন্টের নির্বাচন। আমি কোনো ব্যাড কমেন্ট করতে চাই না, বাট আমার কেন জানি মনে হচ্ছে আমরা একটা ফায়ার বক্সের দিকে যাচ্ছি আবার। যদি এটাকে গভর্নমেন্ট, এটাও তো গভর্নমেন্টকে ম্যানেজ করতে হবে। গভর্নমেন্ট যদি শান্ত শিষ্টভাবে 100% সততার সাথে যদি এই নির্বাচনটাকে হ্যান্ডেল না করতে পারে, দ্যাট উইল গিভ এ ভেরি ব্যাড সিগন্যাল ফর দ্য ন্যাশনাল ইলেকশন। যে প্যারাডাইস হবে সেখানে। আমি মনে করি আমাদের যে উগ্রবাদের কথা বলেন বা হোস্টাইল সিচুয়েশনের কথা বলি, এটা কেন জানি হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে। আমরা এখনও কোনো একটা সিকিউরড স্টেজে আমরা দাঁড়াতে পারি নাই। আমাদের আর্থসামাজিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বেষ্টনী, এই গভর্নমেন্ট খুব সার্থকতার সাথে আমাদেরকে একটা সুন্দর পরিস্থিতিতে আনতে পারেন নাই। উনি বলেছেন ইউনূস সাহেব বয়স্ক লোক, ওনাকে বয়স্ক জেনেই করানো হয়েছে, প্রধান উপদেষ্টা করা হয়েছে, এবং উনি যে নিয়ে এসেছেন ওনার বয়স 85+। উনি শুধু ওনার উপদেষ্টাদের সাহায্যে চলবেন এরকম কিন্তু ব্যবলা লোক উনি এখনও হন নাই। ইয়েস এনাফ মানে ব্রেইন ইনসাইড। কাজে এটা বললে ওনাকে পার পাওয়ানো যাবে না। যদি উনি সার্থক না হন, ওনার ভাগ্যে খুব মঙ্গলজনক কিছু থাকবে না। এখনও সময় আছে, ওনাকে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হতে হবে জাতির সামনে, এবং নির্বাচন করতে হলে ওনাকে সেনাবাহিনীর সাথে বসতে হবে। আমি মনে করি আমাকে ফাঁসি দেখ, আমি একটা কথাই বলবো, উইদাউট দ্য 100% হেল্প অফ আওয়ার আর্মি অ্যান্ড মিস্টার ওয়াকারুজ্জামান, ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে হতে পারবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। জি, মুফতি কাসেমি আপনি শুনছিলেন, এবং এখানে আপনার কাছে প্রশ্ন যে এই যে ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা, ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় যে পিআরের দাবি, পিআর না হলে নির্বাচনে যাব না, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করতে হবে, আপনি এগুলোকে বা আপনার দল আপনারা কিভাবে দেখেন? এবং একই সঙ্গে এই দাবিটা প্রধানত আসছে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের কাছ থেকে, এনসিপিও আছে এই কাতারে। সো তাদের পলিটিক্সটাকেই আপনি কিভাবে দিচ্ছেন? অনেকেই মনে করছেন যে জামাত এবং এনসিপি সহ ইসলামী আন্দোলন, এরা বিশেষ করে জামাত এবং এনসিপি, তারা এইসব দাবি তুলে আসলে মূলত নির্বাচনটাকে বিলম্বিত করতে চাইছে। নির্বাচন যত দেরিতে হয় তাদের জন্য তত কল্যাণ, এবং তারা আসলে বর্তমান সময়টাকে এনজয় করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। প্রথমত আমি পিআরের পক্ষে না। পিআর পদ্ধতি নির্বাচন এটা আমাদের দেশে এখনও সময় আসে নাই, এটার পক্ষে আমি না। মোট কথা দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ কোন দিকে বেশি। লিল আকসারে হুকমুল কুল, যে দলের সংখ্যা বেশি, সমর্থন বেশি, তাদের কথাটাই গ্রহণযোগ্য হইতে হবে। তারা তো পিআর মানে না। সংখ্যাগরিষ্ঠ বিএনপি বর্তমানে প্রধান দল, তাদের দ্বারে কাছেও কেউ নাই। এটা সহজ, সবাই বুঝে যে পিআর দিয়ে সেরা কিছু সিট বাগায় নেওয়া, কিছু সিট বেশি পাওয়ার জন্য একটা প্রস্তাব। পিআর আমাদের দেশে পিআর হবে না, নির্বাচন হবে সঠিকভাবেই হবে ইনশাল্লাহ। সেনাবাহিনী, সেনাপ্রধান
সঠিক ভূমিকা নেবে ইনশাআল্লাহ। সঠিক সময় হবে এবং ভালো নির্বাচন হবে, পিয়ার না ওই আগের মতোই নির্বাচন হবে। তবে এখানে বিএনপি অতীতে তাদের যা ভুল হয়েছে তারা তার থেকে অনেক, বর্তমানে আমি জনাব তারেক জিয়ার বক্তব্য শুনি, আলোচনা শুনি, অনেক পরিবর্তন। আগের বিএনপি আর বর্তমানের বিএনপির মধ্যে অনেক তফাৎ আলহামদুলিল্লাহ। আমি আগে কেমন ছিল আর এখন কেমন? আগে তাদের যে ইয়া ছিল যে তারা একের থেকে যে দেশ পরিচালনা করছে, এরপরে কই 111 আসছে। এটারে কেউ কেউ বলতো, কোনো দলের প্রধান বলছে যে আমাদের আন্দোলনের ফসল, অনেক কিছু বলছে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি ছিল দেশ পরিচালনার ক্ষেত্রে, মানুষ হিসেবে ভুল হবে, কিন্তু শুদ্ধ হয়ে সংশোধন অনেক হয়েছে। তারেক সাহেব যদি সিরিয়াসলি আরও শক্তভাবে ওনার দলের হাল ধরে বা দেশে আসে, অনেক পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু এদের তো এখন দেখতেছি কিছু কিছু এলাকায় এই ছাত্রদল, বিএনপি, বিভিন্ন এর মধ্যে কিছু মারামারি আছে, তো এগুলো উনি দেশে আসলে ঠিক হয়ে যাবে। আর এখন যে উগ্রতা, কিছু মানুষ এখন যেই ছেলেরা বা যে বাবারা এখন রাজনীতিতে নামছে, মাঠে নামছে, এদের বয়স কম, তাদের মিজাজ উগ্রতা থাকবেই। যেমন কি কয়েকটা, যেমন গর্ষণ তেমন বর্ষণ না, গর্জন এমন বর্ষণ এমন থাকবেই কিছু। আর এটার ভিতরে আমি কিছু সন্দেহ করতেছি, আমার কিছু আশঙ্কা যে বহির্বিশ্বের কিছু চক্রান্ত ষড়যন্ত্র ইন্ধন আছে, কিছু উস্কানি আছে। বিগত যারা বহির্বিশ্বে কোন কোন দেশ থেকে উস্কানি আছে বলে আপনি মনে করছেন? তাদের যাদের সাথে আমি নাম বলতে এই মুহূর্তে নাম বলবো না, তবে কিছু আছে যে আলেম ওলামার বিভিন্নভাবে একটা হজরবরল কইরা সেটা একটা গৃহযুদ্ধের দিকে চলে গেলে ওই দেশে সেটা অন্য কোনো শক্তি ইয়া করতে পারে। তো আল্লাহ এমন না করুক, আমরা কামনা করি না এটা, যাতে আমাদের দেশটা। একটা প্রশ্ন, যে আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জামায়াত ইসলামী বাংলাদেশের যত ধর্মভিত্তিক রাজনৈতিক দল, মানে ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি আছে, তাদের ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামীর একটা বড় দূরত্ব সবসময় ছিল। তারাও এখন একজন আরেকজনের সমাবেশে যাচ্ছে, হেফাজত ইসলামকে তারা অনবোর্ড করবার চেষ্টা করছে। সো কি মনে করেন আপনারা, বা আপনারা কোনো? আমার মনে হয় জামাত তাদের সাথে অন্যান্য কওমি ঘরানার যে ওলামা একরাম বা হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলাম, তার এক হবে না, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আমি মনের থেকে বলি। কেন মনে করেন হবে না? এটা আছে, আমার মনে হয় এটা, আমার বাকি আশা করি ইনশাআল্লাহ হবে না, আর হতে পারেও না, অতীত দেখছি। তো মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি তো কিছুটা আশঙ্কাও প্রকাশ করছেন, কিছুটা শঙ্কা প্রকাশ করছেন নানা বিষয় নিয়ে। উনি যেমনটা বলছিলেন যে বিএনপি আগের থেকে অনেক পরিবর্তন, কিন্তু এই সময় বিএনপির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। সবাই মোটামুটি নিশ্চিত যে ক্ষমতায় বিএনপি যাবে অভ্যুত্থানের পর থেকেই। এখন অবশ্য অনেকে মনে করে যে বিএনপির সমর্থন বেশ খানিকটা হ্রাস পেয়েছে বিএনপির নানা অ্যাক্টিভিটিসের কারণে, তার মধ্যে চাঁদাবাজির অভিযোগ, দখলবাজির অভিযোগ। মানুষ ঠিক যেরকমটা এই অভ্যুত্থানের পরে আশা করেছিল সেই জায়গাটায়, এবং অনেকে মনে করেন যে বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলও খুব কন্ট্রোলটা আছে, সে মনে হয় না। ধন্যবাদ আপনাকে। দেখেন, একটু আত্মসমালোচনা এই প্রসঙ্গে বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল, যার নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এমন কোনো ঘর নাই যেখানে একটা বিএনপি নাই। কন্ট্রোল যদি আমি বলি দলের, আপনি যেটা বলছেন চাঁদাবাজির কথা, উনি বলছেন ইন্টারনাল গ্রুপিংয়ের কথা, আমি স্বীকার করি চাঁদাবাজি হচ্ছে, লুট হচ্ছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে যে গনিমতের মাল, সোলজাররা যখনই যুদ্ধে জিতে যাইতেন চতুর্দিকে সমানে লুট করতেন। নবীজি যুদ্ধের পরে যখন বিশ্রামে বসতেন তখন ডেকে ডেকে এগুলি বিচার করতেন। এক যুদ্ধে নবীজি খুব সুন্দরী একটা ভালো বংশীয় একটা মেয়ে, ওনার একজন যোদ্ধা বিয়ে করার জন্য উঠাই নিয়ে আসছে, বিয়ে করবে। তো সাহাবারা নবীজিকে এসে বলছেন উনি ভালো বলতে পারবেন, আমি শুধু সংক্ষেপে বলি। মেয়েটা দেখে তার বংশমর্যাদা পায়, নবীতে বলল না, ওনাকে আমি বিয়ে করব। তার মানে নবীজির কোনো লোভ কাজ করে নাই। নবীজি ওই মেয়েটার বংশমর্যাদা ওকে
খারাপ ঘরে দিতে চান না, উনি বিয়ে করতে চেয়েছেন, লুট হয়েছে, সম্মান দেখাইছে। সম্মান দেখাইছেন। এত বড় একটা রাজনৈতিক দল, এখন তো নবীর যুগ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে না, আমাদের নেতা জনাব তারেক রহমান একজন তার উম্মত, নবীর উম্মত। এরপরও উনি কয়েক হাজার ছেলেকে বহিষ্কার করেছেন এই দল থেকে, এবং একটা সেকেন্ডের জন্য আমাদেরকে কাউকে প্রশ্রয় দেন নাই যে এটা করো বা মাফ করেন নাই, এবং শোকজ করতেছেন স্টার্টিং ফ্রম দ্য স্ট্যান্ডিং কমিটি। আপনারা জানেন যে কোনো কাজের জন্য স্ট্যান্ডিং কমিটিও কাউকে উনি করেছেন, যুগ্ম মহাসচিব লেভেলেরও উনি করেছেন, সব লেভেলে শোকজ পর্যন্ত করেছেন। হি ইজ ট্রাইং হিজ বেস্ট। এত দূরে থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন। তবে অবশ্যই আপনি দেখবেন যে আগের চাইতে, এবং অনেকে ভাষাগত পরিবর্তনের জন্য, ওই যে উগ্রবাদ, ভাষা পরিবর্তনের জন্য অনেকে সাবধান করেছেন। আমি দেখলাম লিটারেলি চতুর্দিক থেকে উনি দলটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছেন। আমি তো মনে করি সার্থক হয়েছেন। আমরা ভীত সন্ত্রস্ত যে আমরা যদি অন্যায় করি উইল বি পানিশড। এই যে উনি একটা ভীতির সৃষ্টি করতে পারতেছেন, দ্যাট ইজ হিজ পলিটিক্যাল সাকসেস আমি মনে করি। এখন এটার জন্য যদি আমাদের বিরুদ্ধে সারাদিনই কথা বলে, হ্যাঁ আমাদের ভোট, যেটা আপনিও বলেছেন, অনেকে বলে যে আমাদের অনেক ভোট কমে গেছে, একটু তো এদিক সেদিক হবেই ভোটের পাল্লা যখন বেশি দিন কন্টিনিউ করে। একটু আমরা অর্জনও করেছি ভোট, আমাদের অর্জনও আছে, বিয়োগও আছে। হয়তো বা কারো কারো চিন্তাধারা যে বিয়োগটা বেশি হতে পারে অনেকগুলি দল যদি একসাথে হয়, কিছু ভোট আমাদের বিয়োগ হতে পারে। বাট আমরা এই স্টেজে যাব না আগামী সময়ের ভিতরে যে আমাদের কোনো পরাজয় আসতে পারে। আল্লাহর রহমতে আমি আল্লাহর উপর ভরসা করে বলি, স্টিল উই আর দ্য মোস্ট পপুলার পার্টি ইন দ্য কান্ট্রি, এবং আমাদের ভোট ব্যাংক অনেক স্ট্রং অনেকের চেয়ে। যেটা আরেকটা কথা কি জানি আপনি বললেন যে ওই যে আবার আমি ঘুরে ঘুরে আসি যে ফান্ডামেন্টালিস্ট যারা অনেকে এখনো মনে করে দেশে একটা কিছু বিশাল কিছু করে ফেলবে। একটা কথা আমি বলি, উনিও কিন্তু একজন আলেম। উনি যে বলছেন যে আলেমরা একত্রিত হবে না, এটিই কিন্তু সত্য। কারণ দিন শেষে কিন্তু আলেমদের মধ্যে একটা সেন্স অফ ইমাজিনেশন আসবে টু দ্য স্টেবিলিটি অফ দ্য পলিটিক্স ইন দিস কান্ট্রি। দেশটাকে একেবারে একটা দুচোখে পরিণত করবে, এটা কিন্তু মানুষ চাবে না। যারা ফান্ডামেন্টালিজম করতে চাচ্ছে, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারা অনেক জুড়ে জুড়ে যারা কথা বলতেছে মুখ ভেঙচি অনেকের প্রতি, আমাদের প্রতি, এরা কিন্তু আলটিমেটলি টিকবে না। একটা বিরাট অংশের মানুষ কিন্তু অনেক ধৈর্য ধরে আছেন ফর দ্য ইলেকশন। আমাদের সেনাবাহিনী প্রধান একটা কথা বলেছেন, ওরা বাচ্চা, বড় হইলে বুঝবে ওরা খারাপ করছে। এটাকে হাসি ঠাট্টা দিয়ে দেখার কোনো অবকাশ আমি মনে করি না। উনি ওদেরকে বলেছে ওরা যদি জ্ঞানী হয় তাহলে বুঝবে যে ওদেরকে বাচ্চা বলেছে, তার মানে দে আর নট ম্যাচিউরড এনাফ টু টক। তাদের ওই ম্যাচুরিটি আল্লাহ দেন নাই কথা বলার জন্য, যা বলেছে ভুল বলেছে আমি ওইটা অ্যানালাইসিস করব। ওরা হয়তো হাস্যরসে নিয়েছে, বাট আমি কিন্তু ওনার কথাকে অনেক ডেপথে যেতে হবে। কাজে এই দেশে দায়িত্বশীল মানুষ রয়ে গেছে, দায়িত্বশীল সাংবাদিক আছে, দায়িত্বশীল আলেম ওলামারা আছেন, দায়িত্বশীল রাজনীতিবিদ আছেন, দায়িত্বশীল সেনাবাহিনী আছে, দায়িত্বশীল আদার ল এনফোর্সিং এজেন্সিস আছে। এই দেশটাকে যদি অনেকে ধৈর্যের সাথে আমরা দেখতেছি, সবাই দেখতেছি, দেশটাকে যদি আলটিমেটলি কোনো রসাতলে কেউ নিয়ে যেতে চায়, সেটা বিদেশিদের ষড়যন্ত্রে হোক। এই যে উনি বারবার বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন, আপনি কি অনেকে দেখেন, বলে আপনি কি মনে পাকিস্তানের করেন? 2 জন মন্ত্রী এক সপ্তাহের ভিতরে আসছেন, এখানে একটা ষড়যন্ত্র আছে। যে যেভাবেই দেখো কোনো ষড়যন্ত্র বাংলার জমিনে কাজ করবে না। কারণ আবার যদি বেরিয়ে যায়, আমরা সবাই বেরিয়ে যাব এগেনস্ট দ্য ম্যান হু উইল মেক দ্য কান্ট্রি হোস্টাইল অ্যান্ড আনস্টেবল। কোনো ফান্ডামেন্টালিজম টিকবে না এখানে। আমরা প্রগতিশীল, আমরা লিবারেল ডেমোক্রেসি চাই, আমরা দেশটায় আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের ধর্ম নিয়ে যার ধর্ম নিয়ে বাস করতে চাই। কাজে এখানে আমি আশাবাদী। তবে এখানে জিলু সাহেব, ক্রস সেকশনস অফ পিপলের অনেক কাজ করতে হবে, আপনাদেরও কাজ করতে হবে। শুধু আমাদেরকে প্রশ্ন করে টকশোতে ডেকে হবে না। আপনারা কিন্তু সমাজের ডিসিশনকে, যেমন জন এফ কেনেডি যখন প্রথম প্রেসিডেন্ট হইলেন, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন পরের দিন ওনার কি পলিসি ম্যাটার হবে জাতির জন্য, উনি একদম নাকের উপরে জবাব দিয়েছেন, কালকে সকালে পত্রিকা দেবো, আপনারা কি বলেন তার উপরে নির্ভর করবে। সাংবাদিকদের আপনাদেরও কিন্তু একটা রোল প্লে করতে হবে, মুখ খুলতে হবে, জাতির সঠিক দিক নির্দেশনা দিতে হবে। কিন্তু সেটা শোনার মতো মানসিকতা আপনাদের থাকতে হবে, সহনশীলতা থাকতে হবে। আপনি যদি সবাইরে বলেন যে কেউ শুনবে না, এটা ঠিক হবে না। অনেকে আছে শোনার, প্রেসকে রেসপেক্ট করতে হবে। আমি জানি তো অনেকে শুনবে, অনেকে শুনে, আমাদের দলের অনেকে শুনে। আমি আশা করব শুনবে, বললে আপনারা বলেন দেশের উপকার হবে। তবে আমি নিরাশ হই না, প্রথম দিকে যা বলেছি নিরাশ হই না। কারণ যদি আবার আমাদেরকে নামতে হয়, ইনশাল্লাহ আবার আমরা নামবো। তবু
দেশের অকল্যাণ হবে এরকম যে কোনো মতবাদকে আমরা দেশ থেকে বিদায় দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হব। সো আমি মিস্টার মুফতি মুজিবুর রহমান কাসেমি, আমি যদি নির্বাচনকে সামনে রেখে কি কি চ্যালেঞ্জ দেখেন আপনার কাছ থেকে বুঝতে চাই, এবং নির্বাচনোত্তর পরিস্থিতি তো খুব একটা ইজি বিষয় হবে না দেশ পরিচালনা করা কারোর জন্যই, সেখানেও কী কী চ্যালেঞ্জ বা সেটার জন্য কী ধরনের প্রস্তুতি রাজনৈতিক শক্তিগুলো, বিশেষ করে যারা আশা করছেন যে তারা ক্ষমতায় যেতে পারেন? আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে মাঠে ময়দানে, তারা আরও তৎপর হইতে হবে, এবং যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে আছে তাদের তো কোনো ভূমিকা এখন আমি দেখি না, তারা আরও স্ট্রং হইতে হবে, সোচ্চার হইতে হবে, এবং সেনাপ্রধান আরও সিরিয়াস শক্ত হইতে হবে। সেনাপ্রধান তো সারাক্ষণ চাপের মধ্যে আছেন, নানান জনের নানান কথা শুনতে হচ্ছে। কিছু বলে তো বলবে, উনি সবাই এই আন্দোলনের ভূমিকা, সবাই এখন আমরা অতীতে যা সবাই এক, জামাত কন, বিএনপি কন, হেফাজত কন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কন, সকলের এই আন্দোলনের ফসল মূল অধিনায়ক আমি মনে করি মূল ভূমিকা সেনাবাহিনী, 100%। তাতে কোনো সন্দেহ নাই। সেনাপ্রধান যদি শক্ত হাতে দমন না করতেন, বাস ওই আগের অবস্থায় না জানি আরও কত নিরহ মানুষ শহীদ হইতো, নিরহ বোন ছাত্রছাত্রী শহীদ হইতো। তাদেরকে উনি যেভাবে বলে ওনার উপরে আল্লাহর সাহায্য আছে, ওনার সাথে আমি একটা ইয়াদ ইসলাম 5 আগস্টের পরে যে আল্লাহ আপনাকে ডাইরেক্ট সাহায্য করছে, তাতে কোনো সন্দেহ নাই, যার উসিলা আমরা শান্তি পাইছি। উনি বিচক্ষণ মানুষ, সচেতন মানুষ, ইনশাআল্লাহ ওনার উসিলা করবে তো আল্লাহ। আমরা আশাবাদী, সর্বদা আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ ব্যবস্থা করে দিবে, সেনাবাহিনীর উসিলাই আল্লাহ সঠিক করে দিবে, নির্বাচনও হবে ইনশাআল্লাহ, যেই যত কিছু বলক না কেন। এবং আমাদের জনাব তারেক জিয়া সাহেব দেশে আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবে দেশে আসবেন বলে আপনার ধারণা? আশা তো করি শিডিউল ঘোষণা হওয়ার এর আগে আসার সম্ভাবনা, আমি তো আল্লাহর কাছে কামনা করি তাড়াতাড়ি চলে আসুক, আয়া দেশের হাল ধরক, অনেক কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ উনি যদি দেশে আসে। সো মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি অর্থনীতির ছাত্র, রাজনীতিবিদ, আপনি আমাদের এনার্জি সেক্টর নিয়ে কাজ করেছেন, পাওয়ার সেক্টর নিয়ে কাজ করেছেন, আপনি ফাইন্যান্স মিনিস্ট্রির সংক্রান্ত সংসদীয় কমিটির বোধহয় দায়িত্ব পালন করেছেন, সংস্থাপন নিয়ে কাজ করেছেন, অনেকগুলো জায়গায় কাজ করেছেন। সো আপনি এই মুহূর্তে বাংলাদেশের আসলে নির্বাচন পর্যন্ত কি কি চ্যালেঞ্জ দেখেন? এবং একই সঙ্গে আমি বুঝতে চাই যে অনেকেই মনে করেন, আপনার দলের নেতারাও মনে করেন যে খুবই কঠিন হবে আসলে রাষ্ট্রটা পরিচালনা। যত সহজ মনে করছি গত আওয়ামী লীগের 15 বছরের শাসন আমল যেভাবে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এবং এই 1 বছরে আসলে প্র্যাকটিক্যালি তেমন কোনো রিকনস্ট্রাকশন কাজ হয়নি, কথাবার্তা প্রচুর হয়েছে, সেখানে আসলে একেবারে শূন্য থেকেই শুরু করতে হবে। তো মানুষের তো এক্সপেকটেশনও থাকবে প্রচুর, আপনি যদি ডেলিভার করতে না পারেন, যে কারণে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একটা আইকনিক ফিগার আসলে 1 বছরের মাথায় তার সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। তো সেই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। একটু আমি আপনাকে সময় দিচ্ছি খানিকটা কথা বলবার জন্য। যদি আমি আপনার যেদিকে আপনি ইঙ্গিত করেছেন, দেশটা আর্থসামাজিক পরিস্থিতিকে যদি আমরা একটা সরল রেখায় এনে কথা বলতে চাই, তাহলে আমি আপনাকে বলবো যে বিগত 17 বছরের চাকচিক্য বা চাণক্যময় কথাবার্তা ছাড়া দেশের যে বেজ, যেটাকে বলে ইকোনমিক বেজ, সেই বেজটাকে কিন্তু ধ্বংস করে গিয়েছে ফ্যাসিস্ট সরকার। একটা ধ্বংসযজ্ঞের উপরে, অর্থনৈতিক একটা ধ্বংসযজ্ঞের উপরে কিন্তু মানে এমন একটা সময়ে সরকারের পরিবর্তনটা হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে ইন প্রিন্সিপাল ইকোনমিটা ধ্বংস হয়ে গেছে, বাট তখনও খুঁটিগুলি দাঁড়িয়েছিল। খুঁটিগুলিকে সাপোর্ট দিয়ে রাখার মতন ইকোনমিক যে জেনারেশন, ফিনান্সিয়াল যে রাষ্ট্রীয় কাঠামো, সেটা কিন্তু তখন ছিল না এগুলিকে ঠিক রাখার জন্য, যেই কারণে আস্তে আস্তে আমাদের ধস নেমেছে অর্থনীতিতে। যেমন আপনি ধরেন এখন আমাদের এমপ্লয়মেন্ট, যেটা ইউনূস সাহেব বলেন 3-0 কথা, প্রথমে তো এটা নাই। এমপ্লয়মেন্ট হ্যাজ গন ডাউন, একেবারেই নাই, পাবলিক লেভেলে নাই, প্রাইভেট লেভেলে নাই। প্রাইভেট লেভেলে না থাকার কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট নাই, ফরেন ইনভেস্টমেন্ট নাই। ডিউ টু দ্য পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমাদের কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে না, যদিও বাংলাদেশ একটা অত্যন্ত ফার্টাইল ল্যান্ড ফর ফার্দার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফার্দার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ফ্রম
দ্য এন্টারপ্রিনার্স ফ্রম ওভারসিজ কান্ট্রিজ। সেটা কিন্তু আমাদের এখন হচ্ছে না ডিউ টু দ্য ললেসনেস অ্যান্ড ইনস্টেবল গভর্নমেন্টের জন্য। এটা আসতেছে বিশাল একটা বাধা কিন্তু এইখানে আমাদের অর্থনীতির। এক, 2 নম্বর হলো ট্যারিফ পলিসিতে, যদিও বাংলাদেশ অনেকটা ফেভারেবল একটা ট্যারিফ করেছে, সেখানে কিন্তু আমাদের এক্সপোর্ট একটা বিরাট ধাক্কায় পড়েছে, ধাক্কায় পড়েছে। অনেকগুলি ইন্ডাস্ট্রি, যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজগুলি, যেগুলি আমাদের বিদেশে মাল এক্সপোর্ট করে আমরা যে ফরেন এক্সচেঞ্জটা আমরা আর্ন করি, অনেক প্রায় শতাধিক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। টেক্সটাইল সেক্টর একটা থ্রেটের মুখে পড়ে গেছে। আমাদের লোকাল টেক্সটাইল, যেটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্রম আওয়ার ওন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে, স্পিনিং থেকে যেটা ইউজ করতো, ওইখানে গ্যাসের অভাবে গ্যাস সাপ্লাই গভর্নমেন্ট দিতে পারতেছে না। সেইখানে আমাদের স্লো প্রোডাকশন ইজ গোয়িং ডাউন, ফার্দার ইন্ডাস্ট্রি এক্সপান্ড হচ্ছে না। এই যে একটা চেইন অফ ডিস্টারবেন্স ইন দ্য ওভারঅল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য কান্ট্রি, যেটা এমপ্লয়মেন্টকে এফেক্ট করবে, যেটাই আমাদের পিপলকে, শিক্ষিত সমাজকে এফেক্ট করবে, এই প্রত্যেকটা আমাদের পয়েন্ট কিন্তু নিচের দিকে, আমাদের এই সাপোর্টটা, এই ডায়াগ্রামটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে অলরেডি আমাদের, যেটা থেকে জেনারেশন হওয়ার ঠিক এই মুহূর্তে আমাদের কিছুই নাই, যে কারণে অর্থনীতি 10 নামছে। 2 নম্বর দেখেন আপনি, ব্যাঙ্কগুলি, অনেকগুলি ব্যাঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি দেউলিয়া হয়ে আছে। উইথ সাপোর্ট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ফাইন্যান্স করে কিন্তু এদেরকে ঠিক রাখা হচ্ছে। কিছু এখন ইউনিফাই করতে চাচ্ছে গভর্নমেন্ট, করে কোনো রকম জোড়াতালি দিতে চাচ্ছে, কিন্তু টাকা তো ফার্দার দিতে হবে গভর্নমেন্টকে। ব্যাঙ্কগুলি চলে গেছে। আচ্ছা, একটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা সুন্দর এরিয়া হলো শেয়ার মার্কেট সেই দরবেশটা শেষ করে দিয়ে গেছে। এখন তো কোনো ক্যাপিটালই নেই যে শেয়ার মার্কেটটা ভালোভাবে চালু করবে, এটা নেই। আচ্ছা, এখন আরেকটা আছে হোপ অ্যাগেনস্ট দ্য হোপ। এই যে আমাদের যে ইকোনমিক যে সিচুয়েশন বাইরের বিদেশে, আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট, সেটাও কিন্তু হচ্ছে না, সেটাও কিন্তু কোথাও আমাদের হচ্ছে না। ফার্দার ইলেকট্রিফাই হচ্ছে না, আমাদের যেটা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য গ্যাস ইনোভেশনের কাজ হচ্ছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে আছে আমাদের বন্ধ হয়ে আছে। এই যে একটা স্ট্যাগনেন্সি ইন দ্য ইকোনমি, এটা তো আপনাকে সামনের দিকে নিয়ে যাবে না আনটিল অ্যান্ড আনলেস আপনি একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট শান্তশিষ্টভাবে দেশের নিশান না ধরবে, যতক্ষণ না পর্যন্ত দেশের ভার একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে না আসবে, আর যতক্ষণ না মানুষ বুঝবে যে এই গভর্নমেন্ট 5টা বছর চলবে অ্যান্ড আশা করি তারা ভালো চলবে, কিছু প্রোগ্রাম থ্রো না করবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নতি আপনি আশা করতে পারেন না। এখনও কিন্তু দেশে কেউ বিশ্বাস করে না দেশটা ভালো চলতেছে, কেউ বিশ্বাস করে না যে ইলেকশন হবে। আমি বিশ্বাস করি, বাট আপনি রাস্তায় গিয়ে বলেন, মূর্খরা বলে ইলেকশন হয় কি না। এই যে একটা দুদুল্যমনতা, এই যে একটা সন্দেহী সরকারের উপর, এটা তো ড্যামেজ করতেছে জাতিকে। কাজেই এইখানে দেশটাকে এখন, আপনি ইকোনমিক্সের কথা বলেন, যাই বলেন, দেশটাকে এই দেশকে এখনও আমি বলবো, দেশের যেই ইকোনমিক সিচুয়েশনের উপর আমরা দাঁড়ায় আছি, এখানে যদি আমরা একটা বেনাভোলেন্ট অনেস্ট একটা পিপল যদি আমাদের গভর্নমেন্টের হেড হয়, আমি বলবো আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, ওনার যে চেঞ্জ ইন হিজ পলিসিস এবং চেঞ্জ ইন হিজ মেন্টালিটি, বা যা উনি বলেন বুঝে শুনেই বলেন, যদি উনি হাল ধরেন জাতির, এই ভঙ্গুর অর্থনীতিতেও আর একটা ইলেকশন যদি হয়, একটা গভর্নমেন্ট, আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা দেশটাকে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে ফেলবো খুব অল্প সময়ের ভিতরে আমরা দেশটাকে যেই অর্থনৈতিক ধারায় ফিরিয়ে আনতে হবে, এটা আমার বিশ্বাস আমাদের নেতা জনাব তারেক রহমানের আছে, আমাদেরও আছে। ইটস এ ম্যাটার অফ 6 মান্থস টোটাল ইকোনমিকে টার্ন করে ফেলা যাবে ইনশাল্লাহ। আমাদের মানব সম্পদ, আমাদের রিসোর্স, আমাদের প্রতি মানুষের অ্যাট্রাকশন যদি আমরা এক করতে পারি, আলহামদুলিল্লাহ আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপির পক্ষে সম্ভব 6 মান্থসে আমরা ইকোনমিক টার্ন করায় ফেলবো দেশের ইকোনমিকে ইনশাল্লাহ। গুড। মিস্টার মুফতি মুজিবুর রহমান কাশেমি, আমরা শেষের দিকে একদম ফাইনাল রাউন্ড, সো আপনার ক্লোজিং রিমার্কস, এবং মিস্টার সর্দার শাকাত হোসেন বকুল যতটা আশাবাদী, আপনি কতটা আশাবাদী এইসব বিষয়ে? আমিও আশাবাদী, আমার ভাইয়ের সাথে আমি আপনার দিক থেকে কিছু বলবার আছে কিনা দলের পক্ষ থেকে সেটাও? জনাব তারেক রহমান সাহেব, উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি জাতীয় সরকার গঠন করবেন নির্বাচিত হলে, ওনার এই প্রতিশ্রুতি অনুযায়ী যদি উনি কাজ করে, ইনশাআল্লাহ আশা করি আমি ভাইয়ের সাথে একমত, উন্নতি হবে। এবং ইনশাআল্লাহ সকলকে নিয়ে যদি উনি সরকার গঠন করে, জাতীয় সরকার, আশা করি ইনশাআল্লাহ। সেটা তো ধরেন সকলকে নিয়ে করলে আপনারা সবাই ভাগ পেলেন ক্ষমতার। আমার প্রশ্ন হচ্ছে যে জনগণের কী হবে, সেটা তো জনগণের এখন তারেক রহমান অঙ্গীকার করেছেন আপনাদের নেবেন, আপনারাও গেলেন ক্ষমতায়, ভাগটা হলে কেউ মন্ত্রী হলেন, কেউ এমপি হলেন, দেশের জনগণের কী হবে, দেশের কী হবে, সেটা বুঝতে চেয়েছি। আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ, আমাদের দেশের জনগণের প্রতি আল্লাহ সাহায্য করবে।
আল্লাহ তো বলেছেন যে নিজেকে সাহায্য করে না তাকে তিনিও সাহায্য করেন। আমরা প্রচেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ, সম্মিলিতভাবে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আমি একদম শেষের দিকে মিনিট 5 সময় আপনার জন্য পুরো আলোচনাটাকে সামারাইজ করা এবং আরও কিছু যোগ করবার থাকলে সেটাও আপনি করতে পারেন। আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যে এখন বর্তমান বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। যে কথাটা উনি শুরু করেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কেন পারবেন দেশটাকে ভালো চালাতে, ওনার যে পজিটিভ অ্যাটিচিউড, যেখানে উনি কিন্তু একটা কথা খুব ক্লিয়ারলি বলেছে, রাজনীতিবিদটা কিন্তু এত খোলসা করে ক্ষমতা কারো কাছে ছেড়ে দেয় না বা ভাগ দিতে চায় না। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, ডিসপাইট অফ হিজ মানে মাউন্টেনিয়াস পপুলারিটি ইন দ্য কান্ট্রি, উনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন, আমি সকলকে নিয়ে দেশটাকে করতে চাই, মানে একটা ঐক্যমতের সরকার গঠন করে। ঠিক ঐক্যমতে শুধু বিএনপির জোট থেকে নেবে এটা কিন্তু উনি বলেন নাই, বলছেন আন্দোলনে যারা ছিলেন, আন্দোলনের শরিক সকল দলকে নিয়ে একটা ঐক্যমতের সরকার নিয়ে সত্যিকারভাবে দেশটাকে করতে চায়। একটা মানুষের যখন, যেমন মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইচ্ছা যখন প্রকট হয়, মানুষ কিন্তু পারে। আমাদের কিন্তু রিসোর্স আছে, সমুদ্রের রিসোর্স আছে, স্থলভাগের রিসোর্স আছে। আমরা যদি শুধু দরকার আমাদের অনেস্টি, ডেভোশন অ্যান্ড টাইম অ্যান্ড স্টেবিলিটি। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ইচ্ছা, উনি যে 31 দফাটা দিয়েছেন দেশের জন্য, এটাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো। এর ভিতরে যদি ভালো করে পরে দেখবেন অনেকগুলি ভেরি ভেরি গুড স্টেপ আছে যেটা জাতির ইকোনমিকে ডেভেলপ করাবে। আর সেইখানে যদি আমরা ইকোনমিক মানে থট দিয়ে ওনাকে হেল্প করি বিভিন্ন কর্নার থেকে। আমি জাস্ট একটা জিনিস যদি আপনার কাছ থেকে বুঝতে চাই যে ধরেন বাংলাদেশের জনসংখ্যার একটা সিংহভাগ হচ্ছে, মানে বড় অংশ হচ্ছে তরুণ। 33% বয়স হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে, 15-র নিচে তো আরও অনেক বেশি সংখ্যাটা। এদেরকে আকৃষ্ট আপনারা কিভাবে করেন? ভোটের আগে যদি আমি বুঝতে চাই যে এরা কিভাবে, এবং জুলাই অভ্যুত্থানটা তো বেসিক্যালি তরুণদের অভ্যুত্থান। নিঃসন্দেহে সমাজের সকল শ্রেণী পেশার, সকল বয়সের নারী পুরুষ অংশ নিয়েছে, ধর্ম বর্ণ গোত্রের কোনো পার্থক্য ছিল না, কিন্তু তরুণদের উত্থান এটা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। এই তরুণদের আপনারা কিভাবে আকৃষ্ট করেন? দেখেন, তরুণ এবং তরুণীরা যে এজ ব্র্যাকেটটা আপনি করেছেন, আমি 100% আপনার সাথে একমত। যখন দেশের আপনি এই তরুণদের জন্য কী করবেন? তরুণদের জন্য কাজ সৃষ্টি করতে হবে, এক কথায় যদি বলি কর্ম অ্যান্ড ইনকাম। এই তরুণীদের ভিতরে কিন্তু মহিলা আছে যারা হাউস ওয়াইফ, এই সকল শ্রেণীর জন্য কিন্তু আমাদের 31 দফা বলা আছে। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনটা শুরু হবে, বিসাবিস দ্য অ্যাগ্রেরিয়ান রেভুলেশন যখন স্টার্ট হবে, agrarian revolution with support of industrial revolution or vice versa, industrial revolution supported by agrarian revolution, যখন একটা কান্ট্রিতে অনেস্ট লিডার শুরু করবে, সেই অ্যাগ্রেরিয়ান রেভলিউশনে কিন্তু মৎস্য আছে, ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, নানা ধরনের কিন্তু মানে স্টেপ আছে। তারেক রহমান সাহেবের সাথে পার্সোনালি আলাপ করে এবং ওনার যে 31 দফার ভিতরে যখন আমরা দেশটাকে উন্নয়ন করতে চাবো, খালি আজকে যদি সর্বপ্রথম আপনাকে বলি, এই তরুণদের একটা বিশাল বড় অংশ কিন্তু চলে যাবে এমপ্লয়মেন্টে। আপনি যখনই দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হবে, আপনি যখন ভালো ভালো গ্রুপ এসে দেশে ইন্ডাস্ট্রি শুরু করবে, যখন ফরেনাররা এই দেশের প্রতি, কারণ বিদেশে কিন্তু এখন খুব কস্টলি লেবার, আমরা কিন্তু সহজে লেবার দিতে পারি। আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রিয়াল স্কোপ আছে, ভেহিকল ইন্ডাস্ট্রি আছে, ভারী ইন্ডাস্ট্রি, হালকা ইন্ডাস্ট্রি, মধ্য শ্রেণীর ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন দেশে শুরু হবে, তখন কিন্তু এই যে এজ ব্রেকেটটা আপনি বলছেন, শিক্ষিতরা মানে যারা পাবলিক জবের উপযুক্ত হয়ে চলে যাবে, একটা বিরাট অংশ কিন্তু ডিউ টু দ্য এস্টাবলিশমেন্ট অফ নিউ এন্টারপ্রিনিয়ারশিপ অর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ দ্য কান্ট্রি বাই দ্য প্রাইভেট ইনভেস্টার্স অফ আওয়ার ল্যান্ড অর ফ্রম দ্য ওভারসিজ কান্ট্রিজ, এটা বিশাল অংশ কিন্তু এমপ্লয়মেন্টে চলে যাবে। এটা বড় ধাক্কা আপনি এখানে সামাল দেবেন, নাম্বার 1। নাম্বার 2, যেটা অ্যাগ্রেরিয়ান রেভলিউশনের কথা বলছি, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমানের মনে আছে, কৃষিকাজকে যদি আমরা ডাইভার্সিফাইড করে ফেলি, একটা বিরাট অংশ কিন্তু গ্রামে কৃষিতে লেগে যাবে, কৃষিতে লাগবে। বড্ড ছুটকুট পরে কিন্তু ব্রিটেনে কৃষকরা ছুটকুট পরে গাড়ি দৌড়ে আইলে যায় না। উই ওয়ান্ট টু মেক দ্যাট সোর্স অফ এগ্রিকালচার এই দেশে, যে কৃষকদেরও একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকবে, তাদেরও একটা এমপ্লয়মেন্ট হয়ে যাবে। দে উইল ফিল ফ্রি, দে উইল ফিল প্রাউড যে আমি তো গ্রামে আছি, বাট আই ড্রাইভ দ্য কার, আমি ভালো কাপড় পরেই মাঠে যাই। ওই রকম মেকানিজম দেশে আমাদের করার একটা প্ল্যান আছে দেশটাকে উন্নত করার জন্য। বিসাবিস যারা আমাদের ছেলেপেলে বিদেশে যাচ্ছে, তাদের বিদেশে থাকার এই যে হয়রানি, এয়ারপোর্ট, এই সেই গভর্নমেন্টকে, এটা একটা বিরাট কারাপ্টেড এরিয়া। এখানে এই যে ম্যান পাওয়ারের দালাল বলে আমাদের লোকজনকে হয়রানি করে গভর্নমেন্ট। আমি বুঝলাম না জিল্লু ভাই, রিয়েলি আই এম সরি ফর মাই সেলফ অলসো, যে এই 54 বছর পরে আমরা এই সেক্টরটাকে ঠিক করতে পারলাম না, আমরা সরকার পাঠাইতে পারি না লোকজন। হোয়াই?
গভর্নমেন্ট আমরা উই আর কারাপ্টেড পারসন। আমি নিজে কারাপ্টেড, আমি কারাপ্টেড হই বলে আমি যদি প্রবাসী মন্ত্রী হই, আমি যে বিদেশে বলি ঠিক আছে আমাদের লোকরা আছে ওদেরকে দিয়ে আপনারা করেন, ওইখানে মেরে ফেলে। পাকিস্তান থেকে 2 লাখ টাকা যায়, ইন্ডিয়া থেকে যেই লেবার আমার লেবার যেতে 6 লাখ 7 লাখ টাকা লাগে। ওয়াই? দিস ইজ আর কারাপশন। এই সেক্টর থেকে যদি কারাপশন ফ্রি আমাদের নেতা তারেক রহমান অবশ্যই করবেন, যেহেতু উনি আমাদেরকে শোনেন যে কোনো সিদ্ধান্তে, তৃণমূলের লোকজন শোনেন, উনি প্রাইম মিনিস্টার হওয়ার পর আমাদেরকে শুনবেন। এইগুলিকে আমরা উন্নত করে আরও ব্যাপক হারে আমরা বিদেশে মানুষ পাঠাইতে পারবো। এখন আফ্রিকা মহাদেশে সে আপনি দেখেন সাউথ আফ্রিকা, কঙ্গো টঙ্গো, আমার এলাকার ছেলেপিলে আছে, যাচ্ছে জমি লিজ নিচ্ছে, কৃষিকাজ করতেছে। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমাদের দেশের ইকোনমি কিন্তু এরকম থাকবে না, সকল ধাক্কার ভিতরে আমরা উঠে যাবো ইনশাল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুফতি মুজিবুর রহমান কাশেমি এবং বিশেষ সরদা শাকাওয়াত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার 2 অতিথি কথা বলছিলেন, উগ্রবাদের আশঙ্কাটা আছে, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ অতীতের মতোই সেটা মোকাবেলা করতে হবে। নির্বাচন রাজনীতি, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র দেশের ভেতরে বাইরে থেকে হচ্ছে, সেটাও আমাদেরকে মোকাবেলা করতে হবে। কিন্তু এই পথে যাবার জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়, অবশ্যই যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়। অনেকে বিশ্বাস করেন তার আগেও করা সম্ভব, কাজে নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং যত দ্রুত নির্বাচন এবং জানতানো নির্বাচন, অবশ্যই এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। এমন কোনো নির্বাচন করে লাভ হবে না খুব একটা বেশি, যেটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। কাজে আমরা আশা করব যে সেই নির্বাচনের দিকে সরকার মনোযোগ দিবেন, সকলে স্টেকহোল্ডাররা তাদেরকে সহযোগিতা করবেন। সরকারকে মাথায় রাখতে হবে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে, সরকারের সক্ষমতা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন আছে, সেগুলোও তাদেরকে ওভারকাম করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।